জি স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমাদের পার্টিসিপেন্টরা তো আস্তে আস্তে জয়েন করতেছে কেন? আজকে প্রথম ক্লাসে কি ছিল? বিজনেস ম্যাথস। আচ্ছা, আপনাদের পরীক্ষা কখন হবে? স্যার এই ইনফরমেশন তো আপনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করব, আমরা তো আইডিয়া পাচ্ছি না কোনো। যে জানুয়ারিতে হওয়ার কথা। স্যার জানুয়ারি তো মানে দেওয়ার মতো কন্ডিশন কি আছে কিনা? আমাদের ক্লাসই তো শেষ হতে হতে ডিসেম্বর। না, ক্লাস তো আপনাদের সবগুলোই শেষের দিকে চলে আসছে। আমারও তো মনে হয় 26তম ক্লাস। জি স্যার, তারপরেও মানে সিলেবাস টিচাররা যে যেই স্পিডে বা যে স্টাইলে শেষ করতে পারে, স্টুডেন্টদের তো ক্লাসের পরে ওইটা আত্মস্থ করতে একটু সময় লাগে। জানুয়ারি বা ফেব্রুয়ারি হওয়া উচিত স্যার একটু পরীক্ষাটা। তো সময় নিতে হয় স্যার, কারণ আপনারা দেখেন স্যার, আমাদের বিকাল 5টা থেকে রাত 10টা এভরিডে, যে সময়টা স্টুডেন্টদের অ্যাকচুয়ালি পড়ার সময়। আর বাকি সব ব্যাপার তো আপনি জানেনই স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছিলাম আপনি কি চিটগাঁয়ে থাকেন? জি স্যার, আমি চিটাগাঁয়ে আছি স্যার। তো কি রাস্তায় নাকি আপনি? স্যার একটা অফিস থেকে ব্যাক করতেছি স্যার, গাড়ি থেকে। অফিস কয়টা পর্যন্ত? অফিস স্যার 8:30 থেকে 5:30। 8:30 থেকে 5:30, এতক্ষণে তো অফিস শেষ হয়ে যাওয়ার কথা, বাসায় পৌঁছে যাওয়ার কথা না? স্যার আমার অফিস বাড়িয়ারহাট, তো আমি বিএসআরএম বাড়িহাটে আছি। ও একটু সময় লাগে স্যার। ও আচ্ছা আচ্ছা, ওই বিএসআরএম এর বাড়িয়াটে যে জি স্যার, জি স্যার। নতুন প্ল্যানটা হলো ওখানে না? জি স্যার, ওখানে। ওখানে কোন ডিপার্টমেন্টে? আমি স্যার ভ্যালুয়ে ট্যাক্স, ভ্যাট। ভ্যাটে না? জি স্যার।
ওই যে প্রজেক্টের যিনি ডাইরেক্টর ওনার নাম কি না কি শর্মা জানি? স্যার এখন স্যার উনি আছে কিনা জানি না, এখন স্যার মানে কি হয়েছে স্যার, প্রজেক্ট ডাইরেক্টর কার কথা বলছেন স্যার? ইন্ডিয়ান একজন শর্মা ছিল, উনি এখন নাই মনে হয় স্যার। প্রজেক্ট ডেভেলপমেন্টের মনে হয় সময় হয়েছিল, এখন মনে হয় হেড অফিসে বসেন। উনিও না, বিপিন শর্মা, বিপিন। স্যার বিপিন স্যার ছিল স্যার, বিপিন স্যার এখন কোয়ালিটি কন্ট্রোলে আছে। হ্যাঁ, ওনার সাথে কয়েকবার আমার মিটিং হয়েছে কয়েকবার। জি স্যার, খুব হ্যাঁ, ভালো মানুষ। খুব ভালো মানুষ আর অনেক নলেজেবল স্যার। হ্যাঁ, খুবই কোয়ালিফাইড এবং মানে আমার সাথে মনে হয় তিনবার না 4বার মিটিং হলো। জি স্যার। স্যার তো মনে হয় ট্যাক্সিস বারে আসছে না স্যার, চিটাং ট্যাক্সিস বারে? হ্যাঁ, এমনি সদস্য হিসেবে আছে আর কি, যাওয়া হয় না। জি স্যার, আমি আপনাকে দেখেছিলাম মনে হয় কোন একটা প্রোগ্রামে স্যার, আমিও ট্যাক্সিস বারে মেম্বার হিসেবে। আমি তো গত 5-7 বছর মানে একদিন একটা প্রোগ্রামে গেছি, এরপরে আর এর আগে পরে কখনো যাওয়া হয় না। জি স্যার। একবারে শুধু বছরে একবার যাওয়া হয়, যে ভোট দেওয়ার সময় যাই, আর যাওয়া হয় না। জি স্যার। আপনি কি ভ্যাট ইনচার্জ ওখানকার না? স্যার জি, এখন আমি এসএমএল আছি, এখন পাশাপাশি আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে স্যার আয়ার, ওটা স্যার ভ্যাটের ফাংশনটা আপাতত আমি দেখছি আর কি স্যার। যাওয়া আসা কি শহর থেকে করতে হয় না? জি স্যার, শহর থেকে আপ ডাউন করি স্যার। কষ্ট তো, 8:30 মানে আপনাকে এখান থেকে তো স্টার্ট করতে হয় 7টায়। জি স্যার, 7:15 বাজে স্যার এখান থেকে গাড়ি চালাই। বাসা কোথায়? আমার বাসা স্যার তিরুষ্টাতে স্যার। তাহলে তো সুবিধা। জি স্যার, নেমে যেতে। তারপরও কষ্ট, কিন্তু ওইদিকে থাকতে পারলেই তো বেটার মনে হয়। আরো আমার ছোট বাচ্চা আছে তো স্যার, 3.5 বছর, ওকে না দেখে থাকতে পারি না। বাসা ওইদিকে নিয়ে যাবেন, মিরসরাই যে বাসা নিয়ে গেলেন, অথবা আপনাদের ওখানে যদি কোনো কোয়ার্টার থাকে ওইদিকে নিয়ে গেলে বেটার। কারণ কোয়ার্টার আছে স্যার। প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় সেভ করা যাবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু হিউজ টাইম। রাইট স্যার, একটু পড়াশোনা বেশি হেল্পার হয় স্যার। হ্যাঁ, আমি যখন এই যে 1600 পাস করি, 1400 পাস করি, তখন চাকরিতে জয়েন করি। তা আমার প্রথম পোস্টিং ছিল মুন্সিগঞ্জে। তা আমি মুন্সিগঞ্জে চলে গেছি, ওখানেই মানে শহর থেকে আর আসা যাওয়া করতাম না, কারণ আমাদের অফিস ছিল 8টা থেকে 6টা। 8টা থেকে 6টা হলে সকালে কিন্তু ওই যে রাস্তা, তখন তো রাস্তা খুব খারাপ অবস্থা ছিল, ওই 6টায় রওনা করতে হতো। তো 6টা থেকে 8টায় গিয়ে পৌঁছাইয়া আবার যদি 6টায় রওনা করি, শহরে পৌঁছতে 8টা। তা আর তো মানে কিছু করার সুযোগ থাকে না, তখন আমি বাসা নিয়ে গেছি ওখানে। ওখানে বাসা নেওয়াতে 6টায় অফিস শেষ হলে 6:30টায় বাসায় পৌঁছে যেতাম, এরপর বাকি সময়টা ফ্রি। তো এখন রয়্যাল সিমেন্ট আছে স্যার? আমি আছি প্রিমিয়ার সিমেন্টে এখন। প্রিমিয়ার। তো সময় কাজে লাগাতে না পারলে মানে এগোতে পারবেন না। আর বিএসআরএম এমন একটা কোম্পানি, ওখানে কিন্তু উপরের দিকে ওঠার সুযোগ থাকে। জি স্যার, ওখানে সবাই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, সবাই প্রফেশনাল, ওখানে তো আমি সবাইকে চিনি, আপনাদের একদম টপ মোস্ট সিনিয়র থেকে পর্যন্ত সবাইকে চিনি। এখন সব এখানে সুযোগ আছে, আপনি ভালো করলে উপরের দিকে উঠে ফেলবেন। উপরে ওঠার জন্য রাস্তা হচ্ছে একটাই, সিঁড়ি একটাই, এই সিঁড়িটা যদি কাজে লাগাতে পারেন কাজে আসবে। ইনশাআল্লাহ স্যার, আমি বাচ্চার বয়স 3 বছর, তো এখন কিন্তু পড়াশোনার জন্য অত চাপ নাই। ওয়াইফকে নিয়ে সুন্দরভাবে ওখানে চলে যাবেন, গিয়ে 2 বছর ওখানে গিয়ে তপস্যা করেন। স্যার ভালো কথা বলছেন স্যার, আমার মনে থাকে। আমরা পার্টিসিপেন্ট, আমরা কি শুরু করব? কি কিছু বলছেন? 269 কিছু বলছিলেন মনে হয়। দিদার, তাহলে কি আমরা স্টার্ট করব? আমাদের পার্টিসিপেন্ট এখন হচ্ছে 43। স্যার আপনার ইচ্ছা।
জি স্যার। একসাথে স্টার্ট করতে পারলে ভালো আর কি। ও স্যার 2 মিনিট দেখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে কিনা? মিনটাইম যে কোনো ইস্যুতে আলাপ করতে পারেন। সময়টা কাজে লাগালাম। এগারোর 22 নম্বর এই অঙ্কটা আপনাদের পরীক্ষায় আসছে, এটা আমরা আজকে করব। এটা হচ্ছে হর্নগ্রেনের বই। এগারো 29 নম্বর এই অঙ্কটা করবেন। এগারো 35 নম্বর এই অঙ্কটা আপনাদেরকে আমি পাঠিয়েছিলাম আজকে। স্যার শোনা যাচ্ছে না? আপনার মাইক্রোফোনটা শোনা যাচ্ছে মিউট না। আছে। স্যার হয়তো কোনো কাজ করতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। সরি, আমার ওই যে ইয়েটা মিউট ছিল। আমি কথা বলতেছি আপনাদের সাথে, কিন্তু মিউট ছিল। হ্যাঁ আমি সেটাই বলছিলাম স্যার। 11:35 এই অঙ্কটা একটু আপনারা দেখবেন। এটা একটু বড় অঙ্ক। এইটা আমি আপনাদেরকে পাঠিয়েছি আজকে ইয়েতে, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই 11:35 পর করবেন হচ্ছে এগারো 39। এই এতটুক করলেই চলবে আপাতত।
আচ্ছা আমরা তাহলে বিসমিল্লাহ করি। Flora company has been producing and selling 10,000 units of its product per month with the following product cost. একটা কোম্পানি, ফ্লোরা কোম্পানি, সে 10,000 প্রোডাক্ট প্রডিউস করে এবং বিক্রি করে। এই 10,000 প্রোডাক্টের কস্ট স্ট্রাকচারটা নিচে দেওয়া আছে। 10,000 প্রোডাক্ট উৎপাদন করার জন্য খরচ হয় হচ্ছে এই স্ট্রাকচারটা, ম্যাটেরিয়াল 20,000 টাকা, লেবার 35, ভেরিয়েবল ওভারহেড 15, ফিক্সড ওভারহেড হচ্ছে 24, ভেরিয়েবল মার্কেটিং এর অ্যাডমিন এক্সপেন্সেস 10,000, ফিক্সড মার্কেটিং এর অ্যাডমিন এক্সপেন্সেস হচ্ছে 13,000। এটা হচ্ছে তার এই 10,000 এর টোটাল কস্ট, প্রোডাক্ট কস্ট। এটা একটা ছোট্ট একটা অঙ্ক, আমরা আজকে 2-3টা অঙ্ক কভার করার চেষ্টা করব এবং ডিসিশন মেকিং আসলে কিছু কঠিন কঠিন অঙ্ক চলে আসে, তো চেষ্টা করব আজকে যদি হয় আমরা আরেক ক্লাস নিব, এরপরে আমরা ওই পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। দ্য নর্মাল প্রাইস ইজ টাকা 16, এই যে 10,000 প্রোডাক্ট বিক্রি করা হয়, পার ইউনিটের দাম হচ্ছে 16 টাকা মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, এবং প্ল্যান্টের ক্যাপাসিটি হচ্ছে 18,000, 18,000 ইউনিট বিক্রি করতে পারে বা উৎপাদন করতে পারে। The company has received an offer from a special customer who would like to buy exactly 5,000 units. তাহলে একটা কাস্টমার আমাকে একটা অফার করলো যে আমি আপনার থেকে 5,000 ইউনিট কিনতে চাই এট টাকা 9 পার ইউনিট। আমি ইউজুয়ালি মার্কেটে বিক্রি করি 16 টাকা করে, আর একজন বায়ার আমাকে অফার করলো যে 5,000 কিনতে চান, উনি স্পেশাল কাস্টমার এবং এটার জন্য উনি প্রাইস দিতে চান হচ্ছে আমাকে 9 টাকা। এবং এখানে আমরা দেখি কোম্পানির ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে 10,000 ইউনিট প্রডিউস করে এবং সেল করে পার মান্থ 10,000 উনি অ্যাচিভ করেন, আর ক্যাপাসিটি হচ্ছে 18,000, তার মানে আইডল ক্যাপাসিটি আছে। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রিলেটেড টু দিস স্পেশাল অফার, এই স্পেশাল অফারের জন্য 1500 টাকা মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হবে। Requirement: present computation showing whether or not Flora should accept this special order. আমাকে কম্পিউটেশন দেখাতে বললো যে এই স্পেশাল অর্ডারটা কোম্পানি অ্যাকসেপ্ট করবে কিনা। পারবো এটা আমরা? পারা যাবে? জি স্যার। ঠিক আছে, বলেন তো দেখি কিভাবে করবেন, আইডিয়াটা শেয়ার করেন। স্যার কোশ্চেনটা একটু ডিসপ্লে করা ভালো হতো। স্যার প্রথমে স্যার আমরা যেসব রিলেটিভ কস্ট, যেটা হচ্ছে স্যার ভ্যারিয়েবল কস্ট গুলা, সেগুলা সাথে মানে কম্পেয়ার করবো আর কি, কোনটার কম কোনটার বেশি। আর হচ্ছে স্যার আমার যে ইয়াটা সেলিং প্রাইস যেটা কমে যাচ্ছে, তো ওখান থেকে কত বেনিফিট আসছে ওইটাই আমরা প্রথমে কি করবেন বলেন তো আবার। স্যার কস্ট আর মানে ভেরিয়েবল কস্ট গুলা, মানে রিলেটিভ কস্ট গুলা আইডেন্টিফাই করবো আর কি, কোনগুলো রিলেটিভ। আমরা কি এভাবে করছিলাম না আমরা অন্যভাবে একটু চিন্তা করছিলাম, বা আমরা করে আসছিলাম কিভাবে? স্পেশাল যদি অর্ডার থেকে থাকে বা ওয়ান টাইম যদি কোনো অফার পেয়ে থাকি, তাহলে আমরা টিউশন কষ্ট করে স্যার বাদ দিয়ে দেব। আমরা স্যার এখানে ইনক্রিজ ইন রেভিনিউ আমাদের 5,000 এর জন্য স্যার 9 টাকা করে 35,000 টাকা রেভিনিউ বাড়বে। হ্যাঁ, তারপরে স্যার কস্ট আছে এখানে আমাদের 1,500 টাকা, 1500 সেটা টাকা বাদ দিলে বাকি যেটা থাকবে সেটাই আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ। জি স্যার।
জি। তো সেই ক্ষেত্রে তো আমরা এটা নিতে পারি স্যার। ও আচ্ছা, না আপনি তো শুধু রেভিনিউটা চিন্তা করলেন, তাহলে অন্য কিছু চিন্তা কি করতে হবে না? ওটাই স্যার রিলেভেন্ট ওইটাও কস্ট গুলো আগে নিতে আইডেন্টিফাই হবে, জি করতে স্যার। জি আচ্ছা, স্যার। তো বলেন তো তাহলে রিলেভেন্ট কস্ট গুলো কোনটা কোনটা? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আর ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, সোজা কথা হচ্ছে স্পেশাল অর্ডার বা ওয়ান টাইম কোনো অফার যদি আমরা পেয়ে থাকি, আমাকে প্রথমে দেখতে হবে যে কি আমার আইডল ক্যাপাসিটি আছে কিনা। যদি আইডল ক্যাপাসিটি থাকে আমি এটা নিব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্পেশাল অফার অথবা ওয়ান টাইম অর্ডারগুলো সাধারণত মার্কেটকে হ্যাম্পার করে না, নাম্বার টু। নাম্বার থ্রি, আমি রিলেভেন্ট কস্টগুলোকে অ্যানালাইসিস করব। রিলেভেন্ট কস্ট কোনগুলো? বেসিক্যালি হচ্ছে যে কি ওই প্রোডাক্টটা তৈরি করতে গেলে যে খরচটা আমার অবশ্যম্বী সেগুলো আমি কনসিডারেশনে নিব। আবার যে খরচটা ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্ট আমার কোনো কনসিডারেশনে আসবে না, কারণ এই ফিক্সড কস্ট আমি এই অফারটা নিলেও থাকবে, না নিলেও থাকবে। সো ডিসিশন মেকিং এর জন্য এই ফিক্সড কস্ট আমার জন্য ইরিলেভেন্ট। তাহলে এখানে আমরা একটু দেখি স্পেশাল অর্ডারের ক্ষেত্রে। এটা আমাদের আগের একটা অঙ্ক ছিল, আমরা নতুন করি একটু দেখি, এত 1-2 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখানে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, এই সবগুলো তথ্য হচ্ছে 10,000 ইউনিটের জন্য। তাহলে আমাদের পার ইউনিটের প্রাইস কত হবে? 20-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 2 টাকা। মেটেরিয়াল হচ্ছে 2 টাকা, ডাইরেক্ট লেবার হবে হচ্ছে 3.5, ঠিক আছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 1.5। এই তথ্যটা কি বুঝলাম আমরা? এই আমাদের যে তথ্যটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে 10,000 ইউনিটের জন্য। আমরা প্রত্যেকটা অ্যামাউন্টকে 10,000 দিয়ে ভাগ করলে পার ইউনিটে পেয়ে যাব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই একটা ইউনিট তৈরি করতে লাগবে হচ্ছে আমার 60 টাকা করে। আর আমার ইউনিট অফার করলো আমাকে কত? 5,000। সেলিং প্রাইস কত? 9। অটোমেটিক সব তৈরি হয়ে গেছে দেখেন। আমার পার ইউনিট প্রাইস হচ্ছে কত? 9 ইন্টু 5,000, তাই হবে 45,000। মেটেরিয়াল হবে 9 ইন্টু 2, 9 কেন হবে 5,000 ইন্টু 2, 5,000 ইন্টু 3, 5,000 ইন্টু 1.5। আচ্ছা, স্পেশাল চার্জ আমরা 2 টাকা লিখলাম, এটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। 1500 টাকা। 1500 টাকা হচ্ছে আমাদের এটার জন্য স্পেশাল মার্কেটিং এক্সপেন্সেস হয়, ডিভাইডেড বাই 5,000 ইউনিট, তাই না? 0.3। তাহলে আমার রেভিনিউ হচ্ছে 45,000। ভেরিয়েবল এক্সপেন্সেস, এটার জন্য এক্সপেন্সেস হয় হচ্ছে 36,500। এটার জন্য এক্সট্রা কোনো ফিক্সড কস্ট হয় না, এটাকে আমি 0 করে দিলাম। তাহলে আমার ইনক্রিমেন্টাল ইনকাম হবে কত? 8,500। যদি আমি এই অফারটা অ্যাকসেপ্ট করিনি, আমার রেভিনিউ বাড়বে হচ্ছে, ইনকাম বাড়বে হচ্ছে 8,500। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টের উত্তর কি হবে? আমরা অফারটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানেও দেখি, এখানে কিন্তু একটু ভিন্নভাবে করছেন ওনারা। ভিন্নভাবে কিভাবে করলেন? ইউনিট প্রাইস 9 টাকা, ওই যে ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা, এটাও নিয়ে আসছেন। টাকা, এভাবে সিএম বাড়বে হচ্ছে কত? 2 টাকা। আবার নতুন করে আরেকটা ক্যালকুলেশন করে ওই 1500 টাকা বাদ দিয়ে 8,500 টাকা করলেন। একই রকম ভাবে আমাদের সাথে মিলে গেল। The order should be accepted assuming no better use can be made of present unused capacity. আমরা এতটুক লিখতে না পারলে শুধু যদি এটাই লেখা দিই যে অর্ডার শুড বি অ্যাকসেপ্টেড, অর্ডার শুড বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এতটুক লিখে দিতে পারলেও হবে। যদি আরো একটু লম্বা করতে চাই, যে অর্ডার শুড বি অ্যাকসেপ্টেড অ্যাজ ইনক্রিমেন্টাল রেভিনিউ 8,500, অথবা রেভিনিউ ইনকাম
revenue increases by 8,500, so we should accept the order. মানে একটা কথা লিখতে হবে, এই একটা কমেন্টস না লিখলে আপনার ক্যালকুলেশনটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। স্যার আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের লজিক হচ্ছে যে কি, যদি স্পেশাল অর্ডার পেয়ে থাকি আমরা, সেই স্পেশাল অর্ডারটা নিব তখনই যদি ওই ইনক্রিমেন্টাল ওই অফারটার কারণে যদি আমার ইনকামটা ইনক্রিজ করে, নেট ইনকাম যদি ইনক্রিজ করে, তাহলে আমরা এটা অফারটা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট। স্যার একটা ছিল স্যার কোশ্চেন ছিল স্যার। জি স্যার, এই যে ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইটা আসবে না কেন স্যার? আচ্ছা, আমরা ওই যে প্রথম থেকে একটা সংজ্ঞা শিখে আসছিলাম যে কি, ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল এক্সপেন্সেস গুলো কিন্তু ওই ইউনিটের সাথে ফিক্সড হয়ে থাকে, ঠিক আছে, ডেফিনিট করা থাকে। আমার এখানে এই জিনিসটা আসবে না, কারণ হচ্ছে আমার এক্সিস্টিং যে ইউনিট, সেই ইউনিটটা বিক্রি করার জন্য এই 1 টাকা করে খরচ হয়। এই 10,000 এর জন্য, 10,000 ইউনিটের জন্য 10,000 টাকা পার ইউনিটে 1 টাকা করে খরচ হয়। এখন আমি যদি একটা কাস্টমার থেকে একটা ওয়ান টাইম স্পেশাল অর্ডার পেয়ে থাকি, সেটার ক্ষেত্রে এটা কনসিডারেশনে আসবে না, যেহেতু এটা আমার লোকাল মার্কেট বা এক্সিস্টিং মার্কেটের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, আর এই কথাটা এখানে লেখা থাকলে আরো একটু ভালো হতো, কিন্তু এখানে আরেকটা স্পেশাল রিমার্ক দেওয়া আছে যে কি, এই প্রোডাক্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্সেস হবে স্পেশালি 1500, এবং এটা স্পেসিফিক করে দিয়েছেন, সেই জন্য আমরা এটা আনিনি। আর সাধারণত মনে রাখবেন যে স্পেশাল অর্ডার যখন হবে বা ওয়ান টাইম অর্ডার যখন থাকবে, তখন এই মার্কেটিং এক্সপেন্সেসটা আসবে না, সব সময়ের জন্য, এটা মনে রাখবেন। ঠিক আছে স্যার, বুঝাইতে পারলাম? জি স্যার। মানে আমি এটা তো প্রোডাক্টটা তৈরি করার জন্য এসেনশিয়াল না। এই ভেরিয়েবল এক্সপেন্সেস, আমরা জানি যে ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিটে ফিক্সড হয়ে থাকে। এটা যদি আমি লোকাল মার্কেটে বিক্রি করতাম, তাহলে এটা আমার জন্য এসেনশিয়াল ছিল, কিন্তু এটা হচ্ছে আমার জন্য একটা আনইউজুয়াল ইস্যু, ওয়ান টাইম একটা স্পেশাল, এবং এর জন্য একটা আলাদা কস্ট আছে এখানে। হ্যাঁ, এটার জন্য একটা আলাদা কস্ট ইনকার্ড করতেছে, সেটাও আমি জানি, কিন্তু এটা তো রেগুলার মার্কেটে এটা আমি দিচ্ছি না। এই মার্কেটিং এক্সপেন্সেস হতে পারে এটা যে ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কমিশন, যা আপনি একটা ইউনিট বিক্রি করবেন 1 টাকা করে কমিশন পাবেন, কিন্তু এক্ষেত্রে তো কমিশনের সুযোগ নেই, আপনি যেহেতু একটা স্পেশাল কাস্টমারকে স্পেশালি সেটা বিক্রি করতেছেন। ওকে, থ্যাংক ইউ। তার সাথে প্রাইসটা ডিটারমিন করা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টে যেতে পারি। ডিটারমিন দ্য ইফেক্ট অন দ্য অ্যান্সার টু রিকোয়ারমেন্ট 1 ইফ দ্য প্ল্যান্ড ক্যাপাসিটি ওয়ার 13,000। যদি 1 নম্বর রিকোয়ারমেন্টে ইফেক্ট কি হবে, যদি প্ল্যান্টের ক্যাপাসিটি 5,000 হয়। যে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বললাম যে আমার এই অর্ডারটা নেওয়া উচিত, 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা এই ডিসিশনে পৌঁছালাম যে আমার অফারটা নেওয়া উচিত, কারণ আমার 8,500 টাকা প্রফিট বাড়বে যদি আমি এটা অ্যাকসেপ্ট করিনি। এখন এবার বলো, যদি আপনার ক্যাপাসিটি হয় 13,000, সেক্ষেত্রে আমাদের ইফেক্ট কি হবে? যদি আমার ক্যাপাসিটি কম হয়ে থাকে, আমরা একটু বুঝি, তাহলে আমার ক্যাপাসিটি যদি 13,000 হয়, সেই ক্ষেত্রে যদি আমি এই অফারটা অ্যাকসেপ্ট করি, তাহলে ইফেক্টটা কি হবে? বুঝাইতে পারলাম? জি স্যার। 280 প্রশ্ন কি বোঝা গেছে? আমি একটু টেস্ট করি আপনারা লাইনে আছেন কিনা। জি স্যার। আচ্ছা, এটাকে আমরা কিভাবে দেখতে পারি? আমরা আমাদের আগের অঙ্কেও আমরা একটু টেস্ট করে দেখতে পারি। যদি আমার ক্যাপাসিটি হয় 13,000, সেক্ষেত্রে
সেই ক্ষেত্রে আমার ইফেক্টটা কি হবে? এখানে আমি দেখলাম যে আমার ৮৫০০ টাকা প্রফিট বাড়ে। যদি ১৩,০০০ আমার ক্যাপাসিটি হয়ে থাকে, তখন আমি কি করব? তখন আমাকে কিন্তু আলাদা করে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। আমরা এখানে একটু করে দেখাই। আমার যদি ১৩,০০০ ক্যাপাসিটি হয়, আমরা এভাবে চিন্তা করি, তাহলে এক্সিস্টিং মার্কেটে আমাকে বিক্রি করতে হবে ৮,০০০, তাই না? জি স্যার। আর স্পেশাল অফারের জন্য আমি নিব হচ্ছে বাকি অংশটুকু, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি এখানে 5,000 নিলাম আমার স্পেশাল অর্ডারটা, আর 8,000 নেব আমি আমার ইউজুয়াল মার্কেটের। আচ্ছা, 8,000 যদি হয়, আমরা একটু ক্যালকুলেশন করি আমাদের বুঝার সাথে, সেটা এই অঙ্কটাকে আমরা আবার ভিন্ন খোলসে দেখবো আমরা। আচ্ছা, এই 8,000 এর প্রাইস কত হবে? এক সেকেন্ড, একটু আমার একটা ফোন আসছে। ওখানে পয়েন্টটা লাগবে না, এটা ডিলিট করে দেন। হ্যাঁ, আর এবার এই লাইনটার সঙ্গে এই যে সেকেন্ড লাইনটার সঙ্গে যোগ করেন যে আচ্ছা, আমাদের এটা হচ্ছে এই কলামটা হচ্ছে 5,000 এর স্পেশাল অর্ডারের 5,000 এর ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমার যদি ১৩,০০০ ক্যাপাসিটি হয়ে থাকে, তাহলে আমার বাকি আছে কত? আর 8,000। এই 8,000 এর জন্য আমরা একই রকম ভাবে যদি সাজাই, 8,000 এর জন্য সেলস কত হবে বলেন তো? ১,২৮,০০০। 8,000 ইন্টু 16, 1,২৮,০০০। আচ্ছা, এরপরে 8,000 কে দিয়ে আমি গুণ করব এই 2 টাকা, তাই না? আমার মেটেরিয়াল কত হবে? জি স্যার, ১৬,০০০ মেটেরিয়াল হবে 8,000 ইন্টু 2, ঠিক আছে? স্যার 280 কে একটু মিউট করবেন। 2, মাইক অনেক সাউন্ড আসতেছে। আচ্ছা হ্যাঁ, আমি বন্ধ করতেছি। আচ্ছা, 16,000, তারপরে এটা ইয়ে হবে 3.5 ইন্টু 8,000, ঠিক আছে? জি স্যার। তারপরে 8,000 ইন্টু 1.5, এতটুক পর্যন্ত ঠিক আছে? এতটুক পর্যন্ত ঠিক আছে, ভেরিয়েবল কস্ট। এরপরে মার্কেটিংটা আসবে। হ্যাঁ, এরপরে মার্কেটিংটা আসবে। মার্কেটিংটা আমার এখানে নাই, তা আমরা এটা ম্যানুয়ালি লিখে দিই, কারণ আমার এটার সাথে আবার মিলতেছে না। মার্কেটিং হবে হচ্ছে 8,000 ইন্টু 1, 10 হবে না, ঠিক আছে না? 10,000 হবে না। তাহলে আমাদের কি কি আসলো? ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, এই সবগুলো আসলো। এখান থেকে কিন্তু আমরা আমাদের ডিসিশনে পৌঁছতে পারার কথা, কারণ ফিক্সড ওভারহেড আমাদের কনসিডারেশনে না নিলেও চলবে, কারণ নেওয়ার মধ্যে ইফেক্ট কিন্তু একটাই। আচ্ছা, আমরা একটু দেখি। নিলে দুটাতে নিতে হবে, আর না নিলে দুটাতে না না না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আমার এখানে ভেরিয়েবল কস্ট হয় কত? 64,000। তাহলে আমাদের সিএম কত হবে এখানে? 1,80,000 মাইনাস এটা 64,000 টাকা সিএম হয়। স্যার এখন কি আমরা 10,000 এর জন্য একবার করব না? হ্যাঁ, করতে হবে। আমার এখানে ভুল হয়েছে কি, এই দুটো হচ্ছে এখনকার সিনারিও, তাই না? এখানে কিন্তু আমি 64,000 এই সিএমটা, আর এখানে পাবো হচ্ছে 8,500, এটাই হচ্ছে আমার রেভিনিউ, ঠিক আছে না? আমি 5,000 এর জন্য পাবো 8,500, আর এখানে পাবো হচ্ছে 64,000, টোটাল 72,500। আর 10,000 এর জন্য কত পাবো? এখানে কি করা আছে ইনকাম স্টেটমেন্ট? না, করা নাই। করা না থাকলে আমাদেরকে করতে হবে। 10,000 যদি আমরা করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের সিনারিওটা কি হয়? তাহলে আমরা এই জিনিসটাকে একটু কপি করে নিই।
1,60,000 টাকা। এটা হবে হচ্ছে 10,000 into 2, 10,000 into 2। এখানে এগুলো সব ভুল হয়ে গেছে, ওই যে আমি সূত্র দিয়ে করলাম 10,000 into 3.5, এটা হবে 10,000 into 1.5, এটা হবে 10 স্যার 10,000 হবে আর কি স্যার। 10,000 total. হ্যাঁ 10,000 into 1, তাহলে সিএম কত? 80,000। আমরা নিব না স্যার তাইলে। একটা জিনিস খেয়াল করেন, এই 8,000 আর আগের যে 5,000 ছিল আগের সিনারি অনুসারে, 13,000 নিলে আমাদের সিএম হবে হচ্ছে 72,000। আর যদি আমি আগের পজিশনে থেকে যাই তাহলে আমার কিন্তু সিএম হচ্ছে 80,000। ফিক্সড কস্টকে আমরা কনসিডারেশনে নেই, কারণ দুই জায়গায় কিন্তু সেম ফিগার হবে, ঠিক আছে না? তাহলে এখান থেকে এই অ্যানালিসিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের নেওয়া উচিত না। এটাকে আমরা আর একটু শর্টকাট ওয়েতে দেখব। এখানে ওনারা এটাকে করলেন কি দেখেন, লস অফ 2,000 নর্মাল সেলস উড রিডিউস কন্ট্রিবিউশন মার্জিন। আমার যদি 2,000 কোথেকে পেলাম আপনারা কি বুঝতে পারছেন? 10,000 থেকে জি 8,000 জি 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 এই প্রথমে যেটার আমরা বের করছিলাম, এই যে 8,000 বের করলাম না, বেসিক্যালি হচ্ছে যে আমার রেগুলার সেলস থেকে 2,000 কমে যাচ্ছে। ওনারা কি করলেন, এই দুটোর পার্থক্যকে বের করলেন, দুটো আলাদা অ্যানালাইসিস না করে পার্থক্য তৈরি করলেন। তাহলে 2,000 যদি সেলস কমে যায় তাহলে কত সিএম কমবে, এটাকে আলাদা অ্যানালাইসিস করে নিলেন। পার ইউনিটের সেলস প্রাইস হচ্ছে কত? 16 টাকা। আমরা জানি পার ইউনিটের সেলস প্রাইস, এটাকে এভাবে করলে ভালো হতো, 16 টাকা। আচ্ছা 16 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলেন হচ্ছে ওই মার্কেটিং এক্সপেন্সেস। 60 টাকা হচ্ছে এই আমরা এখান থেকে যেটা পেলাম, 2 টাকা, 3 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা। ভেরিয়েবল কস্ট। হ্যাঁ ভেরিয়েবল কস্ট। তাহলে ওনাদের ইয়ে হয় হচ্ছে 14,000 টাকা। এই 14,000 টাকা হচ্ছে ওনাদের সিএম কমে যাবে। তা আবার ওই যেটা স্পেশাল অফার, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে আমাদের 8,500 টাকা অতিরিক্ত লাভ হয় যদি আমরা ওই অফারটা নিয়ে থাকি। তাহলে 14,000 টাকা হচ্ছে আমার লস হচ্ছে, 14,000 টাকা হচ্ছে আমার লস হচ্ছে, আর 8,500 টাকা হচ্ছে আমার কি আসতেছে, স্পেশাল অর্ডার থেকে বেনিফিট পেলাম। তাহলে এখানে পার্থক্য কত? 5,500। এই 5,500 হচ্ছে আমার লস হবে। এখানে একটা জিনিস ওনারা ভুল করছেন। আমি প্রথমে মনে করছিলাম যে ওই 16 থেকে 1 টাকা বাদ দিয়ে করছেন, কিন্তু এটা হবে হচ্ছে 16 টাকা। এটা আরো বাড়বে, কারণ একটা জিনিস খেয়াল করেন, আমার 80,000 আর 72,500 পার্থক্য কত? 7,500। 7,500 হওয়া উচিত। উত্তর 7,500 হওয়া উচিত, কিন্তু এখানে হলো 5,500, কিন্তু উত্তর ভুল। এটা হবে 16 টাকা। আমরা একটু কারেকশন করে নিই, কারণ স্যার 7 টাকার মাইনাস 1 টাকা করছে। হ্যাঁ ওই 1 টাকা কিন্তু পরে করছে। জি আমি প্রথমে মনে করছিলাম যে 1 টাকাকে ওনারা নেট অফ করছেন, কিন্তু নেট অফ ওনারা করেন নাই। নেট অফ না করে এখানেই ভুলটা করলেন। হয় উপরে 15 টাকা হবে, না হলে ইয়ে হবে, দুইটার একটা হবে। তাহলে 16 টাকা থেকে 60 টাকা হচ্ছে কোনটা? 60 টাকা এটা আমরা যেটা ক্যালকুলেশন করলাম, ম্যাটেরিয়াল 2 টাকা, 3 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা, 60 টাকা। আর এই 1 টাকা হচ্ছে মার্কেটিং এক্সপেন্সেস। 16 টাকা থেকে 8 টাকা বিয়োগ করলে আর থাকবে 8 টাকা। 8 টাকা ইন্টু 2,000 ইউনিট, তাইলে কত হবে? 16,000। 16,000 হচ্ছে লস, 16,000 হচ্ছে কি বেনিফিট ফরগন, যদি আমি অ্যাকসেপ্ট করে নি, তাই না? আমি তো অ্যাকসেপ্ট করলামই। আমাদের প্রশ্ন তো হচ্ছে যে কি, আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে কি ইফেক্ট পড়বে। আপনি অ্যাকসেপ্ট করলে আপনার এই 16,000 টাকা লস হবে, নেগেটিভ ফিগার কিন্তু এটা। আর এটা হচ্ছে কি কন্ট্রিবিউশন ফ্রম স্পেশাল অর্ডার। স্পেশাল অর্ডার থেকে নেট বেনিফিটও আমি বলতে পারি। তাহলে এখানে উত্তর কত? 7,500। এটাই হচ্ছে আমাদের
উত্তর হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফিগার হবে। এটা নেগেটিভ ফিগার। এই যে আমি সলিউশন দেখি নাই তো, আপনাদের সলিউশন যেখানে হাত দিচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে টুকটাক ভুল পাওয়া যাচ্ছে। স্যার এখানে ব্র্যাকেট দিলে স্যার ভিতরে যখন দেখবেন স্যার তাহলে নেট চেঞ্জ ইন কন্ট্রিবিউশন লেখা উচিত। ওই না, ওইটা তো আপনি পজিটিভ ফিগারে রাখলেন তো, এটা 8500 না? না স্যার ওটা বলিনি স্যার, নিচেরটা যে নেট ডিক্রিজ না লেখে নেট চেঞ্জ লেখা উচিত না, কারণ ডিক্রিজ আর এটা ডিক্রিজ তো, মানে স্যার নেগেটিভে পজিটিভ হয়ে যায়। না না, আপনি তাহলে এখানে যদি আপনি লস লেখেন তাহলে কি হবে? ডিক্রিজ মানে তো লস, আপনি লেখেন নেট লস। আমি চেঞ্জ লিখতে চাচ্ছি, চেঞ্জ। অসুবিধা নেই। নেট ডিক্রিজ লিখলেও ভুল হবে না, কারণ এটা নেগেটিভ এখানে হচ্ছে না তো, কারণ এটা থেকে আমরা যখন মনে নেট ইনকামের জায়গায় নেট লস লিখি তখন কি ফিগারটা নেগেটিভ হয়ে যায় না? নেট ইনকাম যখন লিখি তখন কিন্তু ফিগারটা কিন্তু পজিটিভ, যখন নেট লস লিখি তখন কিন্তু নেগেটিভ ফিগার। আবার এখানে 6500 ব্র্যাকেটে হবে যেহেতু 16000 ব্র্যাকেটে। জি উপরেরটা ব্র্যাকেটে না থাকলে, যদি আমরা ব্র্যাকেট না দিতাম তাহলে কিন্তু ভুল হতো। ডিফারেন্স হতো। জি তাহলে ভুল হতো। কিন্তু আপনি এখানে এটা উইদিন ব্র্যাকেটে রাখলেন না, এটাও রাখলেন না, কিন্তু এটা স্টুডেন্টের জন্য বোঝাটা, মানে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং আসাটা একটু কষ্টকর হবে, যে কি করলো, এটা পজিটিভ না নেগেটিভ, কি হচ্ছে না হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আবার নেট ডিক্রিজ দিয়ে আপনি বলতে পারেন, এটাও কিন্তু কারেক্ট। আপনি যদি এখানে পজিটিভ ফিগার দিতেন, ডিক্রিজ দিলে কিন্তু কারেক্ট হয়। হ্যাঁ কারেক্ট। আবার যদি উইদিন ব্র্যাকেটে না দিয়ে এই সবগুলো না দিয়েও লেখেন তাও কিন্তু কারেক্ট, কিন্তু আমার বুঝতে সমস্যা হয়। আমি এখানে লিখতেছি লস, এটা আমার কি লস হচ্ছে? কন্ট্রিবিউশন লস হচ্ছে। তো কন্ট্রিবিউশন লসটাকে আমি নেগেটিভ ফিগারে রাখবো, তো যেটা আমার কন্ট্রিবিউশন দিচ্ছে আমাকে সেটা আমি পজিটিভ ফিগারে রাখবো, এটাই আমার আন্ডারস্ট্যান্ডিং। তখন আর স্যার বাম পাশে দেখতে হয় না, শুধু নাম্বার দেখলেই হয়। আচ্ছা, তারপর বলছে কি the order should not be accepted because anticipated net decrease in contribution and the potential long term loss of selling result from failing to supply regular customers. এটা না বোঝার কোনো কারণ নাই যে আমরা এই অফারটা অ্যাকসেপ্ট করব না, যেহেতু আমার এইটা করতে গেলে আমার আসলে বেসিক্যালি নেট ইনকামই কমে যাবে, এবং এই ধরনের অফার যদি রেগুলার কাস্টমারকে ডিফ্রাইভ করে নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু রেগুলার কাস্টমাররা অন্যদিকে চেঞ্জ হয়ে যাবেন, আমার লং রানে এটা ইফেক্ট ফেলবে। ঠিক আছে, এই জিনিসটা আবার আমরা দেখি, এই জিনিসটা কি আমরা এখানেই করছিলাম যে আমাদের এটা করা থাকাতে আমি করছি, না হলে কিন্তু আমরা এখানে 13000 দিয়ে করতাম, এটা কিন্তু 18000 না দিয়ে আমরা 13000 করতাম, এখানে 10000 করতাম, তাহলে একই দুটো কলামেই আমাদের ফিগার গুলো চলে আসতো। তা আমরা আনি নাই কেন? আমার 5000 এর একটা ক্যালকুলেশন করা আছে, এই 5000 এর থেকে আমরা 8500 টাকা আমাদের ইনকাম হয়, আমাদের ইনক্রিমেন্টাল ইনকাম হয় 8500। সো আর স্যার ওভাবে করা যাবে না স্যার, কারণ হচ্ছে স্যার এই 5000 এর জন্য স্যার আমার ওই যে ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স তো আলাদা না, করা যাবে। এটা তো আপনি উপরের অঙ্কে করে রাখছেন, এটাকে আপনার করা লাগবে না, এই টোটাল জিনিসটাই আপনার করা লাগবে না। আমরা আপনার ক্যালকুলেশনের সাথে করলাম 64000 টাকা আপনার কন্ট্রিবিউশন হয়, এখানে আপনি আবার আরেকটা কলাম করে লিখে দিবেন, আরেকটা রো দিয়ে লিখে দিবেন যে অ্যাড ইনক্রিমেন্টাল ইনকাম ফ্রম 5000 ইউনিট, এখানে লিখবেন আপনি 8500, 64500 যোগ 8500, এখানে হয়ে যাবে 72500। আপনি এই টোটাল জিনিসটাকে ভুলে যাবেন, তখন টোটাল জিনিসটাকে ভুলে যাবেন। ও স্যার আপনি ম্যাথ করার সময় বলতেছেন না, আমি ভাবলাম স্যার আপনি 13000 একবারে করতে যাচ্ছিলেন, ওটা না করলেও চলবে, 13000 না করলেও চলবে, যেহেতু স্যার আমরা এক নাম্বার করে ফেলছি এজন্য আর করতে হবে না, যদি একটাই ম্যাথ থাকতো তাহলে তো করতে হতো। আমার যেহেতু এটা উপরেরটা করা আছে এবং এটা কানেক্টেড, বললো যে এক নাম্বারের যদি আমরা অ্যাকসেপ্ট করি নি তাহলে আমাদের ইফেক্ট কি হবে, যদি আমার ক্যাপাসিটি 13000 টন হয়ে থাকে বা 13000 ইউনিট হয়ে থাকে, তাহলে ওই 5000 এর ইফেক্ট আমি জানি, 5000 এর ইফেক্ট হচ্ছে 8500 টাকা, তাহলে 13000 থেকে 5000 চলে গেলে আর থাকে হচ্ছে 8000, তাই না? 8000 আমরা সিএম বের করলাম, তো এই 8000 সিএম এর সাথে যে ইনক্রিমেন্টাল ইনকাম 5000 থেকে পাই সেটা এখানে যোগ করে দিলে কিন্তু আমার কাজ শেষ।
স্যার তাহলে কি আমরা এটা বুঝতে পারলাম? তাহলে আমাদের জুন 16 এটা না? জুন 16 জি। আচ্ছা, জুন 16-তে দুটো অঙ্ক আসছে, বি এবং সি, ডিসিশন রিলেভেন্ট কস্টিং এর দুটো অঙ্ক আসছে, আরো একটা ছোট্ট একটা অঙ্ক আসছে। আমরা তাহলে এটা একটু পড়ে দেখি। এইচপি কোম্পানি এটা একটা কোম্পানি, ম্যানুফ্যাকচার্স 10,000 ইউনিট অফ কিউসি প্রোডাক্ট। একটা প্রোডাক্টের নাম কিউসি, উৎপাদন করে হচ্ছে 10,000 ইউনিট অ্যানুয়ালি ফর ইউজ ইন ইটস প্রোডাকশন। নিজের প্রোডাকশনের জন্য এই 10,000 ইউনিট প্রোডাকশন করে থাকেন। দ্য ফলোয়িং কস্ট আর রিপোর্টেড। এই 10,000 ইউনিটের জন্য এই কস্টগুলো, 10,000 এর জন্য মেটেরিয়াল 20,000, লেবার 55,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 45,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 70,000। তাহলে 20, 55, 45, 70, ঠিক আছে। এই ফিক্সড ওভারহেড বাদ দিয়ে এটাকে আমরা আবার এই তিনটা আইটেমকে আমরা কিন্তু পার ইউনিটে ভাগ করে নিতে পারি। যে 10,000 দিয়ে ভাগ করলে মেটেরিয়াল হচ্ছে 2 টাকা, লেবার 5 টাকা 50 পয়সা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 4 টাকা 50 পয়সা। টেকনো কোম্পানি হ্যাজ অফার্ড টু সেল 10,000 ইউনিটস অফ কিউসি annually for 18 পার ইউনিট। আরেকটা কোম্পানি আমাকে বললো যে ভাই আপনি প্রোডাকশন করেন না, আমি আপনাকে প্রোভাইড করব 18 টাকা করে, কারণ আমার এখানে ইন টোটাল যোগ করলে আর একটু বেশি হয়। ইন টোটাল করলে এখানে কত হয়? 1,90,000। এখানে ইন টোটাল কস্ট হচ্ছে 1,90,000। তাহলে 10,000 দিয়ে ভাগ করলে পার ইউনিটের ইন টোটাল কস্ট হচ্ছে 19 টাকা করে হয়। পার ইউনিটের কস্ট পড়ে হচ্ছে 19 টাকা করে। সেই জন্য একজন আরেকটা সাপ্লায়ার এসে আমাকে বলে যাবে এই ইউনিটটা আপনি না তৈরি করে আমার থেকে নেন, আমি আপনাকে 18 টাকা করে দিব। বুঝে গেছে প্রশ্ন? জি স্যার। ইফ এইচপি অ্যাকসেপ্ট দ্য অফার, যদি এইচপি কোম্পানি এই অফারটা যদি লুফে নেয়, সাম অফ দ্য ফ্যাসিলিটিস প্রেজেন্টলি, কিছু ফ্যাসিলিটিস আছে যেটা প্রেজেন্টলি ইউজড টু ম্যানুফ্যাকচার কিউসি তৈরি করার জন্য যে ফ্যাসিলিটিটা ইউজ করা হতো, সেই ফ্যাসিলিটি কুড বি রেন্টেড। মানে আমি যে স্পেসে এই কিউসি প্রোডাক্টটা তৈরি করি, যদি আমি আউটসাইড সাপ্লায়ারের অফারটা নেই, তাহলে আমি এটাকে রেন্ট করে দিতে পারবো টু থার্ড পার্টি অ্যাট অ্যানুয়াল রেন্টাল 17,000। যদি আমি আউটসাইড সাপ্লায়ার থেকে অফারটা নেই, তাহলে 17,000 টাকা ভাড়া দিতে পারবো। এটা একটা আমার রেভিনিউ জেনারেট করবে। এডিশনালি টাকা 4 পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড টু কিউসি উড টোটালি এলিমিনেটেড। এখানে যে 70,000 টাকা আছে, এটা হচ্ছে 10,000 ইউনিটের জন্য, তাহলে পার ইউনিটে হচ্ছে 7 টাকা। পার ইউনিটে 60 টাকা। আমরা একটু লিখি, এখানে পার ইউনিটে 2 টাকা, এখানে পার ইউনিটে হচ্ছে 5 টাকা 50 পয়সা, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 4 টাকা 50 পয়সা, আর এখানে হচ্ছে 60 টাকা যদি আমি 10,000 এর ইন রেসপেক্টে করে থাকি। এই 60 টাকা থেকে 4 টাকা এলিমিনেট হয়ে যাবে যদি আমি আউটসাইড সাপ্লায়ারের অফারটা নেই। প্রশ্ন হচ্ছে should HP accept Techno's offer? Why or why not? Why or why not? পারা যাবে? জি স্যার। বলেন। প্রশ্ন দেখি উত্তর পাওয়ার কথা, পারার কথা। এটা অর্থাৎ 2 থেকে 3 মিনিট লাগার কথা এটার উত্তর বের করার জন্য। স্যার বলেন।
তো প্রথমে স্যার রিলেভেন্ট কস্টিংটা দেখবো স্যার আমরা রিলেভেন্ট এখানে রিলেভেন্ট কস্ট কোনগুলো? স্যার ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, আর সাথে হচ্ছে 4 টাকা 4 টাকা ফিক্স। 4 টাকা কমে যাবে সেজন্য। জি স্যার 4 টাকাটা আমি করতে পারবো। 4 টাকা কখন লাগবে কখন লাগবে না? যদি আমি নিজে বানাই তাহলে লাগবে, আর যদি কিনি তাহলে লাগবে না। লাগবে না। তাহলে 3 টাকা যেটা রয়ে গেল এটা স্যার থাকবে, এটা ইররিলেভেন্ট। এটা ইররিলেভেন্ট। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা 2 মিনিটে অঙ্কটা করতে চেষ্টা করি। স্পেশাল অর্ডার না স্যার, না এটা মেক অর বাই, এটা হচ্ছে মেক অর বাই। আমাদের ফরম্যাটটা আমরা করে রাখছি গত অঙ্কের মতোই। এই জিনিসটা আমরা একটু দেখে নিই। নাম্বার অফ ইউনিট হচ্ছে কত? 10,000। 10,000 এর অফার নিয়ে আমরা চিন্তা করতেছি। ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিটে 2 টাকা, ডাইরেক্ট লেবার হচ্ছে 5 টাকা 50 পয়সা, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 4 টাকা 50 পয়সা, সুপারভাইজারি কস্ট নাই, এডিশনাল সিএম আসবে। হ্যাঁ, ইয়েস, এডিশনাল কন্ট্রিবিউশন আসবে যদি আমি বাই করি। আচ্ছা, এটা আমরা পরে করি। এফসি সেভিংস হবে কত? এটা তো পরেরটাতে মেক বাই। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েতে আসবে, এখানে ডাইরেক্ট আমরা নিয়ে আসতে পারি। এফসি সেভিংস হবে কত যদি আমি বাই করি? 17,000। না, ওইটা হচ্ছে এই 4 into এটা হচ্ছে এডিশনাল সিএম আসবে। এডিশনাল সিএম হচ্ছে 17,000। আচ্ছা, 4 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে ইয়েতে 10,000 কি বলে মেকের ক্ষেত্রে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে মেকের ক্ষেত্রে, বাইয়ের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? আর এটা আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? এখন কি ঠিক আছে? স্ট্রাকচার কি ঠিক আছে? স্যার মেকের ক্ষেত্রে না তো স্যার, আমি বাইয়ের ক্ষেত্রে না স্যার, বাইয়ের ক্ষেত্রে আমার কম লাগবে। দুই ক্ষেত্রে বাইয়ের ক্ষেত্রে স্যার আমার 60 টাকা লাগবে, মেকের ক্ষেত্রে 60 টাকা লাগবে। আচ্ছা, আপনারা অন্য জগতে আছেন, আমরা তাহলে অন্যভাবে করি। আপনি বলছেন মেকের ক্ষেত্রে 60 টাকা লাগবে, এই তো? যদি 60 টাকা করে দেই, মেকের ক্ষেত্রে 60 টাকা লাগবে, বাইয়ের ক্ষেত্রে কত লাগবে? 4 টাকা। তাহলে এখন 7 থেকে 4 না স্যার, বাইয়ের ক্ষেত্রে 3 টাকা লাগবে স্যার। বাইয়ের ক্ষেত্রে 4 টাকা এলিমিনেট হবে, 3 টাকা লাগবে। তাইলে আমাকে 2 জায়গায় লিখতে হয়। 7 আর 3 এর ডিফারেন্স কত? 4। তাহলে আমি 4টা লিখলাম, এখানে অসুবিধা আছে? হ্যাঁ স্যার, বলেন তো। না স্যার, প্রবলেম নাই। আমি মেকের ক্ষেত্রে এখানে 7 টাকা লিখলাম, ঠিক আছে? তখন আমাকে কিন্তু বাইয়ের ক্ষেত্রে আনতে হবে 2 টাকা 3 টাকা 4 টাকা এলিমিনেট হয়ে যাবে, 3 টাকা আনতে হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, আমি 4টাই আনবো। জি স্যার, ঠিক আছে। আমি 3টাই আনবো, কারণ এই যেটা 2 জায়গায় ইকুয়াল সেটাই ইররিলেভেন্ট। যেটা 2 জায়গায় হবে, মেকের ক্ষেত্রে হবে, বাইয়ের ক্ষেত্রে হবে, সেটাই ইররিলেভেন্ট। স্যার, কেউ একজন বলছিলেন যে কি সমস্যাটা কি, আবার বলেন তো। আচ্ছা, আউটসাইড অ্যালোকেটেড ওভারহেড এখানে নাই। আউটসাইড সাপ্লায়ারের প্রাইস ছিল কত? 18 টাকা না? 18 টাকা। সেটা কোথায় আসবে? এখানে আসবে, বাইয়ের ক্ষেত্রে আসবে। তাইলে 18 টাকা হলে 1,80,000, ঠিক আছে না? 18 ইন্টু 10,000 আমাদের সূত্র দেওয়া আছে, 1,80,000। আচ্ছা, আমি যদি বাই করি তাহলে 17,000 টাকা আমার খরচ কমে যাবে, সেই জন্য এটাকে আমি নেগেটিভ ফিগারে রাখলাম। এডিশনাল সিএম পাবো, এটা প্রত্যেকটা অঙ্কে থাকে। এডিশনাল সিএম পাবো কত? 17,000। প্রশ্নে ছিল যে 17,000 টাকা আমি যদি অফারটা অ্যাকসেপ্ট করি, বাইটা আমি অ্যাকসেপ্ট করিনি আউটসাইড সাপ্লায়ারের, যদি আমি নিজে তৈরি না করি, সেক্ষেত্রে আমার 17,000 টাকা কি হবে? আয় হবে। তো 17,000 টাকা আয় মানে খরচটাকে কমিয়ে দিব আমি, তাই না? 17,000 টাকা আয় মানে খরচটা কমিয়ে দিবে। তাহলে বেসিক্যালি 1,80,000 থেকে 17,000 বাদ গেলে এখানে খরচ হবে হচ্ছে 1,63,000 টাকা। 1,63,000 টাকা। আর এখানে খরচ হবে কত? 1,60,000। তাহলে আমি কি বাই করবো না মেক করবো? মেক করবো। তাহলে ডিসিশন ইন ফেভার অফ
মেক। এটাকে আমরা এভাবে শিখলাম, কিন্তু আমাদের সলিউশনে কিভাবে আসছে আমরা একটু দেখিনি। কস্ট ইজ পারচেজ ফ্রম টেকনো, যদি আমি বাইরে থেকে কিনি 1,80,000, ওকে। জি স্যার। আর তাহলে আমার এই যদি বাইরে থেকে আমরা কিনি 1,80,000 টাকা আমার আউটফ্লো হবে। এটা যদি আমি করতে চাই তাহলে আমার মেটেরিয়াল যে 20,000 লাগতো এটা লাগবে না, লেবার খরচ লাগবে না, ভেরিয়েবল ওভারহেড লাগবে না, ঠিক আছে। এখন লাগবে হচ্ছে কি এডিশনাল ফিক্সড, এই টাকাটাও আমার সেভ হবে, এখানে কিন্তু 4 টাকা করে সেভ হবে, ঠিক আছে না। এটাও লাগবে না, মেটেরিয়াল লাগবে না, ওভারহেড লেবার লাগবে না, ওভারহেড লাগবে না, এই 4 টাকা করেও লাগবে না। 70,000 থেকে 40,000 টাকা সেভ হয়ে যাবে। আরেকটা জিনিস সেভ হবে আমার 17,000 টাকা। এখানে কিন্তু লিখছে হচ্ছে 15,000, প্রশ্নে আছে কত? 17,000। আমি এটাকে রেড মার্ক করে রাখলাম, এখন কারেকশন করে দিই। আপনাদের সলিউশনে লেখা 15,000, তাহলে এটা যদি 17,000 আমার যদি আমি আউটসাইড সাপ্লায়ার থেকে কিনে থাকি তাহলে এই 17,000 টাকাও আমার কি হবে, রেভিনিউ হিসেবে আসবে, বা এটাও আমার ওয়ান কাইন্ড অফ সেভিংস, এটাও ওয়ান কাইন্ড অফ সেভিংস। তাহলে টোটাল সেভিংস কত হয়, এটা যোগ করলে কত হয়? 177 হবে। আচ্ছা, এখন আউটসাইড সাপ্লায়ার থেকে কিনলে 1,80,000 টাকা, আর যদি ওর থেকে কিনি আমার কস্ট সেভিংস হয় হচ্ছে, এটা অন্যভাবে করছে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করছেন ওনারা। আমরা এটা এভাবেও আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। যদি আউটসাইড সাপ্লায়ার থেকে কিনি আমার লাগবে হচ্ছে 1,80,000 টাকা, এটার কারণে আমার, তাইলে আমার খরচ হবে 1,80,000 টাকা, সেভিংস হবে হচ্ছে 1,77,000 টাকা। তাহলে এখানে আমার বেনিফিট ফরগন হবে কত? সেভিং হবে 3,000 টাকা না স্যার? 3,000 টাকা সেভিং 3,000 টাকা, আর হচ্ছে সেভিংস 3,000 টাকা ইন ফেভার অফ মেকিং, ইন ফেভার অফ ম্যানুফ্যাকচারিং। প্রশ্নের ভিতরে কিন্তু আপনি উল্টা বুঝলে সমস্যা আছে, ঠিক আছে। আমি এটাকে অন্যভাবে করতে পারি, এখন আমি এভাবে করে দিই, এটাকে নেগেটিভ করে দিলাম। যদি আমি আউটসাইড সাপ্লায়ার থেকে কিনি এই টাকাটা আমার থেকে আউটফ্লো হবে, ঠিক আছে। এভাবে যদি আমরা চিন্তা করি, আর এগুলো হচ্ছে আমার থেকে কি হবে, আমার এগুলো ইনফ্লো সেভিংস, এগুলো হচ্ছে আমার যদি আমি যদি বাই করে থাকি তাহলে এগুলো আমি ম্যানুফ্যাকচার করব না, তাহলে এই জিনিসগুলো আমার কি হবে, সেভিংস হবে, কস্ট সেভিংস হবে। তাহলে কস্ট সেভিংস হচ্ছে আমার কত? 177। হ্যাঁ 77। তাহলে আমার আউটফ্লো হবে এটা, আর এটা হচ্ছে এটা, তাহলে এখানে কি হবে, আমার লস হবে উল্টো। তাহলে সেক্ষেত্রে আপনার এখানে এটা লিখে দিবে লস ইন ফেভার অফ পারচেস, আউটসোর্সিং, ঠিক আছে। এটা আপনার মানে পুরো জিনিসটা লিখার উপর ডিপেন্ড করবে। HP should not accept Techno's offer because it would 3,000 cheaper to make the product. এখন আপনাদের সলিউশনগুলোতে দেখা যাচ্ছে যে একবার এক এক নিয়মে করতেছে, কিন্তু আমরা যদি এই একটা নিয়ম ফলো করতে পারি, আমি মেক করলে কি কি হবে, বাই করলে কি কি হবে, এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে যে কোনো অঙ্ক আসুক আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারবো। মেক করলে 20,000 এই ফিগারগুলো লাগবে, বাই করলে এই ফিগারগুলো লাগবে। এখানে ফিক্সড কস্টটাকে আমরা নেট অফ করে নিলাম, ওই 3,000 এদিকেও আনতে, 3 এদিকেও আনতে হতো, এদিকেও আনতে হতো। সো আমরা এটাকে আমরা অ্যাভয়েড করলাম, যেহেতু ডিসিশন মেকিং এর রুলস হচ্ছে যে কি ফিউচার কস্ট যেটা দুটো অল্টারনেটিভের মধ্যে ডিফার করে না সেটাকে আমরা এলিমিনেট। এখন ভাবে করতে পারেন যেভাবে মন চায়। স্যার কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। আমরা এটা উপরটা যদি নেগেটিভ করে দিই এটাকেও নেগেটিভ করতে হবে, সেই ক্ষেত্রে লিখতে হবে লস, লস in favor of outsourcing.
আউটসোর্সিং করলে এটা লস হবে, অথবা এটা এই ফিগারগুলোকে আমরা আগের মতো রাখলে আগের কমেন্টটা রাখতে হবে। ডিসিশন মেকিং এর জিনিসগুলো যদি মাথায় একটু রাখা যায় এবং 5-7টা 10টা অঙ্ক প্র্যাকটিস করে ফেললে কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ মানে এইটা প্রবলেম ক্রিয়েট করবে, ছোট অঙ্ক হলেও প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে কি আমরা এগোতে পারি? জি স্যার। প্রোডাক্ট মিক্সের একটা অঙ্ক আমরা দেখি। The CFC is a takeout food store. এটা হচ্ছে হর্ন গ্রেন থেকে আসছে। হর্ন গ্রেন থেকে 2-3টা অঙ্ক আসছে দেখলাম। CFC একটা কোম্পানি, তার একটা স্টোর আছে, ফুড স্টোর, ফুড বিক্রি করে। Sarita, the owner of the CFC, is deciding how much refrigerator space to devote to 4 different drinks. এটা একটা কোম্পানি, এই কোম্পানিটা ড্রিঙ্কস বিক্রি করে। তো ড্রিঙ্কস বিক্রি করতে গেলে তার জন্য দরকার হয়েছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের স্পেসের স্বল্পতা আছে। এখন যে ওনার তিনি চিন্তা করতেছেন যে কি কোন ড্রিঙ্কসের জন্য কতটুকু স্পেস উনি বরাদ্দ রাখবেন। ঠিক আছে, মানে একটা রেস্টুরেন্ট হতে পারে, অথবা বাইরে উনি এটা খোলা জায়গায় বিক্রি করেন যেখানে স্টোরের সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে কার জন্য কতটুকু স্টোর দেবেন। আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে প্রত্যেকটা দোকানি, এটা গ্রোসারি শপ হোক যে কোনো শপ হোক, উনি কিন্তু ওনার প্রোডাক্ট অ্যালাইনমেন্টটা এমনভাবে সাজান যে প্রোডাক্টটা বেশি প্রফিটেবল সেটার জন্য বেশি স্পেস রাখেন, এবং সেটাকে সামনে রাখেন যেটা একটু কম লুক্রেটিভ সেটাকে পিছনে রাখেন। এই অ্যালাইনমেন্ট বা চেঞ্জটা ওনারা করে থাকেন। এটা প্রত্যেক এই পলিসিটা অ্যাপ্লাই করেন। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার হয় না, বাট আমরা প্রাতিষ্ঠানিকভাবে অন্যভাবে আরেকটু চিন্তা করব। পার্টিনেন্ট ডাটা on these 4 drinks are as follows. এই 4টা ড্রিঙ্কসের জন্য নিচে ডাটাগুলো দেওয়া হলো। একটা হচ্ছে কোলা, সেলিং প্রাইস দেওয়া আছে, পার কেসের সেলিং প্রাইস দেওয়া আছে, পার কেসের ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। তাহলে আমরা জানি কি সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেই আমরা সিএম বের করতে পারি। আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে কি এক ফিট জায়গায় 1 স্কোয়ার ফুটে কতটুকু কেস রাখতে পারেন। যেমন কোলা 1 ফুটের মধ্যে রাখতে পারেন হচ্ছে 22টা কেস। হ্যাঁ, স্প্রাইট হচ্ছে 12টা, ফান্তা 6, ফ্রেশ জুস 13টা। Sarita has maximum front shelf space of 12 feet to devote to the 4 drinks. এখানেই হচ্ছে তার সীমাবদ্ধতা, কনস্ট্রেইন। আমরা এটা রুলস কি শিখলাম, যদি কনস্ট্রেইনড রিসোর্স থেকে থাকে, ওই কনস্ট্রেইনড রিসোর্সের জন্য ইসমাইল সাহেব কি প্রশ্ন করবেন বলেন। ইসমাইল হোসাইন, আছেন আপনি? ইসমাইল হোসেন আছেন?
আচ্ছা, হ্যান্ড রেজ করলেন কিন্তু প্রশ্ন করছেন না, ভুলে মনে করে ফেলছেন। আচ্ছা, she wants a minimum of 1 foot and maximum of 6 foot. তো সীমাবদ্ধতা হচ্ছে 12 ফিট। আবার এই চারোটা ড্রিঙ্কসের মধ্যে যে স্পেস অ্যালোকেশন করার জন্য পলিসি হচ্ছে যে কি মিনিমাম 1 ফুট, ম্যাক্সিমাম 6 ফুট, ম্যাক্সিমাম 6 feet of front shelf space for each drink. প্রশ্ন কি বুঝতে পারলাম কিনা বলেন? সবাই কি প্রশ্ন বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্যালকুলেট কন্ট্রিবিউশন মার্জিন পার কেস অফ ইচ টাইপ অফ ড্রিঙ্ক। এটা খুবই ইজি। সিএম বের করতে বললো প্রত্যেকটা ড্রিঙ্কের জন্য আলাদাভাবে পার কেস, তো কেসে দেওয়া আছে সবকিছু। তো আমার তো উত্তর বের করা সহজ। এক কেসের দাম 18 টাকা 75 পয়সা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 13 টাকা 75 পয়সা, বিয়োগ করলে যা হয় তাই হচ্ছে উত্তর। এটা খুব ইজি জিনিস, এটা আসলে আমাদের পারা উচিত আর কি। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সিএম পার ইউনিট ছিল, এখানে হবে পার কেস। A co-worker of Saritas recommend that she maximize the shelf space devoted to those drinks with the highest contribution margin per case. সারিতার একজন কো-ওয়ার্কার বা তার একজন কলিগ বলল যে কি, যে কেসগুলোতে বেশি সিএম আসতেছে সেখানেই আমাদের কনসেন্ট্রেট করা উচিত। ঠিক আছে, সেই তার রিকমেন্ডেশন হচ্ছে যে কি শেলফের বেশি জায়গা দিব হচ্ছে তাকে যার পার কেস কন্ট্রিবিউশন মার্জিন বেশি। ইভ্যালুয়েট দিস রিকমেন্ডেশন। এখন আমি রিকমেন্ডেশনটা ইভ্যালুয়েট করব। এখানে দেখেন, তাহলে কোলাতে হচ্ছে পার কেসে 5 টাকা সিএম আসে, স্প্রাইটে আসে হচ্ছে 4 টাকা 90 পয়সা, ফান্তাতে আসে 7 টাকা 5 পয়সা, ফ্রেশ জুসে আসে হচ্ছে 8 টাকা 90 পয়সা। তাহলে ফ্রেশ জুসে সবচেয়ে বেশি জায়গা, বেশি সিএম পাওয়া যায়। এখন আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো। আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যানালাইসিস করব। এটা হচ্ছে একজন কোওয়ার্কার জেনারেল অবজারভেশন। এখন আমরা একটু দেখি, তো প্রত্যেকটা কেসে পার কেসের সিএমটা নিলাম, আর স্কোয়ার ফিট অনুসারে বা ফিট অনুসারে কে কতটুকু সিএম দেয়। যেমন কোলা 1 ফুটে রাখা যায় 22টা, আবার ফ্রেশ জুস রাখা যায় 13টা, অর্ধেকের কাছাকাছি। এখন দেখেন, আমরা এখানে এখন বের করব হচ্ছে যে কি প্রতি স্কোয়ার ফিটে বা প্রতিটা ফিটের ক্ষেত্রে সিএম কত। তাহলে যদি কনস্ট্রেন্ট রিসোর্স থাকে, আমরা বারবার বলে আসছি যে কি ওই রিসোর্সের জন্য সিএম কত পাওয়া যায়। ওই রিসোর্সটা হতে পারে, কনস্ট্রেন্ট রিসোর্সটা হতে পারে মেশিন আওয়ার, লেবার আওয়ার, স্পেস, অনেক কিছু হতে পারে। যেটা কনস্ট্রেন্ট থাকবে সেই কনস্ট্রেন্টের জন্য কত, ওই কনস্ট্রেন্ট থেকে আমি কত টাকা সিএম পাই, ওই কনস্ট্রেন্ট রিসোর্সের সিএম কত হয়। সো ডেইলি সিএম পার ফুট অনুসারে সিএম কত হয়, পার ফুট হতে পারে, পার আওয়ার হতে পারে, পার মেশিন হতে পারে, যখন যেটা বলা হয়ে থাকবে সেটা দিয়ে আমরা বের করব। তাহলে এক কেসে যদি 5 টাকা সিএম পাওয়া যায় এবং 1 ফিটে যদি 22টা কেস রাখা যায়, তাহলে আমি এটাকে গুণ করলে পাবো 110 টাকা। তাহলে এখানে হচ্ছে 110, এখানে 58, এখানে 42, এখানে 115। আগে যদি আমি র্যাঙ্ক করতাম, দেখেন ফ্রেশ জুস নাম্বার 1, ফান্তা 2, কোলা 3, ঠিক আছে না, স্প্রাইট 4। কিন্তু এখন দেখেন সিনারিটা কিছুটা চেঞ্জ হচ্ছে। ফ্রেশ জুস 1 নম্বরেই থাকতেছে, 2 নম্বরে চলে আসতেছে কোলা, 3 নম্বরে আসতেছে স্প্রাইট, ফান্তা চলে যাচ্ছে হচ্ছে 4 নম্বরে।
ফান্তা ছিল 2 নম্বরে, সে চলে যাচ্ছে 4 নম্বরে। মানে স্কোয়ার ফিট অনুসারে কিন্তু প্রফিটেবিলিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কোওয়ার্কার বললো যে পার কেস অনুসারে আপনি ডিভোট করেন শেলফের স্পেস, তা আমি যখন অ্যানালাইসিস করে দেখলাম যে ফুট প্রতি আমার সিএম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফারেন্ট সিনারিও। সো যে ওয়ার্কার যেটা বলছেন সেটা ঠিক বলেননি। আমাদের দেয়ার আর অনলি 12 ফিট, আমার 12 ফিট জায়গা আছে অফ ফ্রন্ট শেলফ স্পেস টু বি ডিভোটেড টু ড্রিঙ্কস। এই ড্রিঙ্কস গুলোর জন্য 12 ফিট জায়গা আমার জন্য বরাদ্দ। Sarita would aim to get the highest daily CM for foot of front shelf space যদি আমি আমার এই উপরের ক্যালকুলেশনটাকে অবলম্বন করা হয়। এখানে আমরা ডিফারেন্ট ওয়েতেও লিখতে পারতাম রিকমেন্ডেশনটা। প্রশ্ন করা হয়েছে যে কি ইভ্যালুয়েট দিস রিকমেন্ডেশন, যে সারিতার যে কলিগ যে রিকমেন্ডেশন দিল সেই রিকমেন্ডেশনটা কারেক্ট না। আমরা অন্যভাবেও লিখতে পারতাম যে as for above calculation shows that the Sarita's colleagues বা co-workers recommendation is not correct। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি। 3 নম্বর বলছে যে কি হোয়াট শেলফ স্পেস অ্যালোকেশন ফর দ্য 4 ড্রিঙ্কস উড বি রিকমেন্ড ফর দ্য সিএফসি। এখন এবার প্রশ্ন হচ্ছে যে কি আমাদের এই 4 ড্রিঙ্কস এর জন্য আমরা কার জন্য কতটুকু স্পেস রিকমেন্ড করব। তো আমরা রিকমেন্ডেশন করব তো হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনুসারে। আমাদের ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। আমি যদি এখানে র্যাঙ্ক করে থাকি তাহলে ফ্রেশ জুস নাম্বার 1 2 3 4 এভাবে করে আমরা স্পেসটা নিব। স্পেস নেওয়ার ক্ষেত্রে লজিক কি, প্রত্যেকে মিনিমাম 1 ফিট পেতে হবে এবং সর্বোচ্চ 6 ফিটের উপরে যেতে পারবে না। ঠিক আছে, এখন আমি যিনি হাইয়েস্ট সিএম দিচ্ছেন স্কোয়ার ফিট অনুসারে তাকে প্রথমে 6 ফিট দিয়ে ফেলবো। ঠিক আছে, এরপর সেকেন্ড বেস্টকে দিব। সেকেন্ড বেস্টকে দিলে কি আমি 5টা দিয়ে ফেলবো? আমার এখানে 6টা ছিল, তাকে কি দিলে আমি কত দিব? তাকেও কি 6 দিলে তো শেষ। আমি প্রথমটাকে 6টা দিলাম, তারপরেরটাকে 6টা দিলাম, তাহলে তো আমার আর ডিসিশন মেকিং এর সুযোগ নেই। কিন্তু এখানে লজিক হচ্ছে প্রত্যেককে মিনিমাম 1 ফিট করে দিতে হবে। তাহলে আমরা সেভাবেই চিন্তা করি। ফ্রেশ জুস যিনি নাম্বার 1 তাকে 6 ফিট দিব, মিনিমাম স্প্রাইটকে 1 ফিট দিতে হবে, ফান্তাকে 1 ফিট দিতে হবে, তাহলে 8 ফিট চলে গেল। তাহলে এখানে আমি কোলাতে দিতে পারবো বাকি 4 ফিট। এখন দেখেন পার স্কোয়ার ফিটে উনি 115 টাকা পান, তাহলে স্কোয়ার ফিটের সিএম অনুসারে 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে টোটাল সিএমটা আমি পাবো। এভাবে করলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবো এবং আমরা আমাদের প্রফিটেবিলিটিও বাড়বে। The maximum 6 feet of front shelf space will be allocated to fresh juice because it has the highest CM per unit of the constraining factor. Constant resources জন্য উনি highest CM দেন, so first হচ্ছে উনাকে আমি দিব। And then 4 fill will be allocated to cola which has the second highest CM per limiting factor. No more shelf space 1 be given to cola because of each remaining 2 drinks must be given to at least 1 foot of front shelf space। কারণ এর থেকে বেশি ওনাদেরকে দেওয়ার সুযোগ নেই, কারণ ওনারা কম সিএম দিচ্ছেন আমার লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে এবং মিনিমাম তাকে একটা করে দিতেই হবে, সেই জন্য 1 ইউনিট করে দিতে হচ্ছে। এবং এখানে যদি এখানে 4-এর জায়গায় আমি 6ও দিতে পারতাম যদি আমার রিসোর্সটা বেশি থাকতো, তখন কত হতো? 6 6 12, এখানে 2 2 যোগ 1 1 যোগ করলে হতো কত? 14। 14 তো স্পেস নাই। হ্যাঁ 14 আমার স্পেস নাই, সেই জন্য আমি সেকেন্ড হাইয়েস্টটাকে কমাই দিব। এটাই হচ্ছে লজিক। আমি প্রথমটাকে কমানোর সুযোগ নেই, প্রথমটা আমি 100% দিয়ে ফেলবো। এবং যদি এমন থাকতো যদি 10 স্কোয়ার ফিট থাকে সেক্ষেত্রে আপনি কি করতেন? 10 স্কোয়ার ফিট থাকলে প্রথমে একে একটা দিতে হতো, এখানে একে 1 1, তারপরে উনি নিতেন 6, তাইলে 8 চলে গেল, তাহলে কোলা পাবে হচ্ছে 2। ঠিক আছে স্যার, বলেন এবারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু একটু কনসেপচুয়াল।
আর সমস্যা নাই তো না? 179 নাই স্যার 255 নাই স্যার বলুন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখন পর্যন্ত কয়টা অঙ্ক করলাম? 3টা অঙ্ক। জি স্যার আর একটু সামনে যাব। জান স্যার আচ্ছা, আমরা চাইলে আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করি। এটা গেল এসএক্স ম্যানুফ্যাকচারিং। এটা একটু দেখি, এটা আমরা শর্টকাটে করব, আপনারা একটু শর্টকাটে বুঝে নেবেন, দ্রুত যাওয়ার চেষ্টা করব। আমাদের আর কয়টা ক্লাস আছে স্যার? আমাদের মনে হয় আজকে টোটাল কয়টা ক্লাস? আমাদের 26তম ক্লাস শেষ হয়ে গেল আজকে, আর 4টা ক্লাস আছে। আগামী ক্লাসও আপনারা কি বলেন, আমরা কি রিলেভেন্ট কস্টিং থাকবো? স্যার রিলেভেন্ট কস্টিং তো স্যার মোটামুটি সবকিছু ইজি যাচ্ছে স্যার, মানে এখানে তো খুব বেশি কিছু নাই। 11:35 হর্ন গেমটা করবেন, তারপর আমার সাথে কথা বলবেন। ওকে, তারপর আপনার এক্সামটা আমি নিব আর কি, ঠিক আছে? স্যার 16 তারিখে তো মানে ক্লাস হবে না। আজকে কত তারিখ? আজকে 14 স্যার। 14, 15 তো আমার ক্লাস নেই কালকে। 16তে তো ক্লাস হবে না কনফার্ম, 16তে ক্লাস হবে না। সো আমাদের মনে হয় ছুটিগুলো আমার ক্লাসের সময় আসে, আমার মানে দুর্ভাগ্য আর কি, ক্লাসটা ডিলে হয়। স্যার গতকালকে আমাদের স্যার ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওটা শেষ হয়ে গেছে গতকাল ক্লাস স্যার 31টা। আচ্ছা আচ্ছা, 31তম ক্লাস। 31তম ক্লাস। একটা ক্লাস বেশি নিয়েছেন মনে হয় ইয়ের জন্য, না ওই যে এক্সামের জন্য। তাহলে আগামীকাল কি কি ক্লাস আছে আপনাদের? স্যার এক্সামের জন্য না, আমি প্রবলেম সলভিং। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ইটস নো ইস্যু। আগামীকাল তাহলে আগামীকাল কি ক্লাস আছে আপনাদের? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর ইকোনমিক্স। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো শেষ হয়ে গেল না? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা ক্লাসটা স্যার আরেকটা ক্লাস উনি কি কালকেও ক্লাস নেবেন? এক্সট্রা এখনো স্যার মেইল আসেনি, দেখা যাক। না স্যার উনি আর ক্লাস নেবেন না বললেন। মনে হয় না নিবে স্যার। আপনি উনি তো বিদায় নিয়ে নিছে, তো উনি আর ক্লাস নেবেন না। আচ্ছা ঠিক আছে, বিদায় হলে ঠিক আছে, গুড বাই। স্যার আপনি নিতে পারেন। আচ্ছা, কালকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্লাসটা কয়টা? 5টা থেকে স্যার। আমি যদি 6:45 হতো তাহলে হতো। তার 8:30 আমাদের খালি আছে। স্যার 8:30 ইউজুয়ালি হয় স্যার। 8:30 সেশন আমাদের খালি আছে। 8:30 ও ঝামেলা হয়ে যায়, কারণ কালকে 8:30 নিতে পারবো না। স্যার আপনি আইসিএম একটু কথা বলতে পারেন স্যার, আইসিএম। আচ্ছা, আমি তাহলে ওই যে বৃহস্পতিবারে ক্লাসটা নিতে পারি কিনা দেখি। বৃহস্পতিবারে কার কার ক্লাস আছে? সেম স্যার। 6:45টা কি খালি নাই না? বৃহস্পতিবার 6:45 খালি আছে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে খালি আছে, আর 7:45 থেকে 8:15 এটা এই টাইম খালি আছে। তাহলে কনফার্ম থাকেন, আমরা বৃহস্পতিবারে চেষ্টা করব ইনশাআল্লাহ। কনফার্ম থাকেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার কোন সেশন বললেন ভাইয়া? বৃহস্পতিবার হচ্ছে আপনার 6:45 থেকে 8:15। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেশনে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তো ওইটা তো আমাদের ক্লাস হচ্ছে না। জি জি। সো আমরা তাহলে ওই সুযোগটা নিব না, ওই সময় তো ইউজুয়ালি বিজনেস ইকোনমিক্স হচ্ছিল, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 8:30 নিয়ে গেছিল, সব সময় তো সেটাই হচ্ছিল আর কি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে হচ্ছে না, তাহলে স্যার 8:30 ইচ্ছা করলে স্যার আপনি যোগাযোগ করে দেখেন। আচ্ছা ঠিক আছে, 8:30 হলেও আমরা নিতে পারবো মনে হয়, কারণ 8:30 আমি আইসিএম তে থাকবো, তো তখন ওখান থেকে আমি কানেক্টেড হবো আর কি। ঠিক আছে, মনে হয় নিতে পারবো। জি স্যার, আইসিএম এর সাথে কথা বললে আমরা কালকে না নিই, বৃহস্পতিবারে আমরা 8:30 ক্লাস নেব ইনশাআল্লাহ। জি স্যার, হতে পারে। তাহলে আমাদের এই সপ্তাহে ক্লাসটা মিস হলো না আর কি। মিস না হলে আমরা আর এর পরের সপ্তাহে গিয়ে ক্লাসগুলো ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, সময় হাতে কম, 10 মিনিট। SX Manufacturing is approached by an Indian customer to fulfill one-time special order for a product similar to one offered to domestic customers. The following per unit data apply for sales to regular customers. SX Manufacturing একটা কোম্পানি, সে আউটসাইড একজন সাপ্লায়ার থেকে বায়ার থেকে একটা অফার পেলো, যে ওয়ান টাইম একটা অফার পেলো, সেই অফারটার তিনি নেবেন কিনা, এবং ওই প্রোডাক্টের পার ইউনিটের প্রাইসটা এখানে দেওয়া আছে। আগে আমরা পেতাম হচ্ছে যে টোটাল প্রাইস দেওয়া থাকতো, ইউনিট দেওয়া থাকতো, তাহলে আমাকে বের করতে হতো। এক্ষেত্রে দেওয়া আছে আলাদা করে।
যে প্রোডাক্টটা আমরা বিক্রি করবো স্পেশাল অর্ডারের জন্য, ম্যাটেরিয়াল 33 টাকা, লেবার 15 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 24 টাকা, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে পার ইউনিটে 52 টাকা, টোটাল এত টাকা। এটার সাথে প্রফিট যুক্ত করে বিক্রি করে হচ্ছে 186 টাকা। এসএক্স ম্যানুফ্যাকচারিং হ্যাজ এক্সেস ক্যাপাসিটি। তাহলে আমাদের শর্ত পূরণ হয় যে এটা আমার লোকাল কাস্টমারকে হ্যাম্পার করতেছে না, এক্সেস ক্যাপাসিটি থাকলে ওয়ান টাইম স্পেশাল অর্ডারটা আমরা নিতে পারি। সো হোয়াট ইজ দ্য ফুল কস্ট অফ দ্য প্রোডাক্ট পার ইউনিট? এখানে প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্ন হচ্ছে যে কি এই প্রোডাক্টের পার ইউনিটের কস্ট কত, ফুল কস্ট কত? ফুল কস্ট হচ্ছে মানে ইন টোটাল কস্ট, এখানে কোনো কিছু বাদ যাবে না, ভেরিয়েবল কস্ট বলে নেই। ফুল কস্ট মানে ইন টোটাল কস্ট কত? তার ইন টোটাল কস্ট তো উপরে করে দেওয়াই আছে, 124 টাকা। 24 টাকা, 124 টাকা ফুল কস্ট হচ্ছে 124 টাকা। যদি ভেরিয়েবল কস্ট বলতো তাহলে 33 যোগ 15 যোগ 24 এতটুকু আসতো, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট অথবা ডাইরেক্ট কস্ট কত জিজ্ঞেস করলে এতটুকু আসতো। আর যদি টোটাল কস্ট ফুল কস্ট বলে টোটাল কস্টই আসবে, ইন টোটাল কস্টই আসবে। সিএম পার ইউনিট জানি 186 মাইনাস 33 15 24 যোগ করলে যা হয় এটা বিয়োগ করলে আমরা সিএম পাবো। উত্তরটা দেখিনি। ফুল কস্ট 124, সিএম হচ্ছে কত? 186 বিয়োগ 72। 72 হচ্ছে কোনটা? ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, এই তিনটার যোগফল হচ্ছে 72 টাকা। সেকেন্ড রিকোয়ারমেন্ট শেষ। থার্ড রিকোয়ারমেন্টে আসেন, হুইচ কস্ট আর রিলেভেন্ট ফর মেকিং ডিসিশন রিগার্ডিং দিস ওয়ান টাইম স্পেশাল অর্ডার, হোয়াই? এটা আমরা জানি। রিলেভেন্ট কস্ট হচ্ছে কোনগুলো? ভেরিয়েবল কস্টগুলো হচ্ছে এখানে রিলেভেন্ট, ভেরিয়েবল কস্টগুলো হচ্ছে এখানে রিলেভেন্ট। অনলি ভেরিয়েবল কস্ট হুইচ অ্যামাউন্ট 72 as the companies has excess capacity, এটাই হচ্ছে রিলেভেন্ট, ঠিক আছে? আবার যদি এই ওয়ান টাইম স্পেশাল অর্ডারের জন্য ওনার কোনো স্পেশাল খরচ হতো সেই টাকাটাও যুক্ত হতো রিলেভেন্ট কস্ট হিসেবে। আমরা এর আগের অঙ্কগুলোতে করে এসেছি। হুইচ কস্ট আর রিলেভেন্ট ফর মেকিং দ্য ডিসিশন রিগার্ডিং দিস ওয়ান টাইম অনলি স্পেশাল অর্ডার, এটা আগের উত্তরটাই, সেম উত্তর, 72 টাকা। তারপরে হচ্ছে সরি এটা তো আগের উত্তরটা, আমি সরি ভুল করছি। মিনিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস হচ্ছে ভেরিয়েবল কস্টটাই, মিনিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস হচ্ছে কত? ভেরিয়েবল কস্টের প্রাইস, সেটা আমার রেভিনিউ আসবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি যে মিনিমাম হচ্ছে ভেরিয়েবল কস্ট পর্যন্ত দিলে আমি তৈরি করতে পারি, বাট এর নিচে দিলে করতে পারবো না। 72 টাকার নিচে দিলে করতে পারবো না, 72 টাকার উপরে দিলে তো লাভ হবে। ফর দিস ওয়ান টাইম স্পেশাল অর্ডার শুড এসএক্স ম্যানুফ্যাকচারিং কনসিডার এ প্রাইস অফ টাকা 100। যদি 100 টাকা অফার করে তাহলে আমার অ্যাকসেপ্ট করা উচিত কিনা? তো চোখ বন্ধ করে করব, কারণ আমার মিনিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস ছিল 72 টাকা, তাহলে 72 টাকার উপরে যা হবে তাই তো প্রফিট। ইয়েস, আমার অ্যাকসেপ্ট করা উচিত, বিকজ ইট উইল ম্যাক্সিমাইজ দ্য প্রফিট বাই টাকা 28 পার ইউনিট। তো আমার তো মনে হয় 10 মিনিট লাগে নাই, 4 মিনিটে শেষ। স্যার একটা অঙ্কে কত? এটা এই অঙ্কে ছিল মনে হয় কত 10 মার্কস না কত কত? হ্যাঁ 6 মার্ক, এটা 6 মার্কস ছিল। ঠিক আছে, হতে পারে, আমি তো ওই মার্কস গুলোকে ডিলিট করে দিলাম। স্যার আপনি কোন একটা নাম্বার বললেন স্যার? 11 না হর্নের 11 35, এই যে এটা জুন 18, হর্নগেন 11:35। এই অঙ্কটা আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি, টোটাল ইন ডিটেইলস করে, ইন ডিটেইলস পাঠিয়েছি, ঠিক আছে? এই যে ডিসিশন মেকিং এর ইনসোর্সিং অর আউটসোর্সিং এর এটা পাঠিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা মনে হয় আজকে আশা করি লাগবে না, মনে হয় না স্যার? ম্যাথ আরো কিছু? জি, শিউলি সুলতানা ম্যাডাম না? স্যার ম্যাডাম এতক্ষণ কোথায় ছিলেন আপনি? স্যার ক্লাস শুনতেছিলাম। করতেছিলেন না? স্যার দেখতেছি এবং করতেছি সাথে। না, আরো করা উচিত। আমি ওই জন্য 11:35টা দিলাম, তো 11:35টা আমি বুঝাইতে গেলে একটু সময় লাগবে, সেই জন্য আপনাদেরকে আগে ভাগে সলিউশন সহ দিয়ে দিলাম। আপনারা একটু পড়লে
দেন আমাকে হয়তো এটাতে 15-20 মিনিট সময় ব্যয় করতে হবে। সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে ওই জিনিসটা একটু দেখে নিন, তাহলে এটা দেখবো, আরেকটা অঙ্ক করব, আরো দুটো অঙ্ক করব, আর একটু কঠিন একটা অঙ্ক করব আর কি। আমরা এই যে এই অঙ্কগুলো দেখলাম যেগুলো, এগুলো তো মানে একই ধরনের অঙ্ক, কঠিন অঙ্ক আমরা করি নাই, খুব কঠিন অঙ্ক আমরা করি নাই, মোটামুটি সহজ অথবা এভারেজ স্ট্যান্ডার্ডের অঙ্ক করলাম। 11-35টা একটু কঠিন আছে, এরপর আরেকটা দুইটা অঙ্ক কঠিন দেখাই আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি যদি আপনারা চান। আর যদি মনে করেন যে না স্যার এতটুকুই ক্লোজ, নেক্সট আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে চলে যেতে পারি। স্যার রিলেভেন্ট কস্টিং অনেক কিছু জানার আছে। জি স্যার এই বছরের প্রশ্নটাই আসলে একটু সলভ দরকার ছিল। এই বছরের প্রশ্নটা আমি পাইনি, আমাকে আচ্ছা আমি এটা কালেকশন করে নিব। এটা এই বছরে যে অঙ্কটা আসছে এটা কি কঠিন অঙ্ক? স্যার সোজাই ছিল, কিন্তু এই যে অপরচুনিটি কস্টটা একটু কেমন জানি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করব কালকে এটা দেখে। তাহলে আমরা কনফার্ম থাকি বৃহস্পতিবার আমরা ক্লাসে জয়েন করব ইনশাআল্লাহ। স্যার কত স্যার আপনার সিলভার বেলস স্যার আপনার কেউ পড়ে নাকি স্যার? সিলভার বেলস না, আমার কেউ পড়ে না। আপনি কি সিলভার বেলস এর সাথে রিলেটেড? কে কথা বলছিলেন? শহীদুল সাহেব? না না, আমার নাম আজাদ স্যার। আজাদ কি চিটাগাং থেকে বলছিলাম। আপনি নাকি ফর্ম নিতে গেছিলেন স্যার, আমি শুনছি। ও আচ্ছা, না আমার ওই যে বাচ্চার জন্য ফর্ম নিয়েছিলাম, লটারিতে আসে নাই। আচ্ছা, কি কোন ক্লাস স্যার? এটা হচ্ছে এটা নার্সারির পরে কি কেজি। গত বছর নার্সারির জন্য ফর্ম নিয়েছিলাম। আমার বাচ্চা ঠিকছে স্যার। আচ্ছা ভালো, গুড নিউজ। আমার বাচ্চা আসছে স্যার, আজকে অ্যাডমিশন নিলাম স্যার। ভালো হয়েছে, সবাইকে মিষ্টি খাওয়াই দিন। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ না লটারিতে আমার বাচ্চাটা আসে নাই। আচ্ছা সুবিধা আছে, মিষ্টি খেতে অনলাইনে খাওয়াই দিবে। হ্যাঁ ওই যে 20 টাকা করে সবারই দিয়ে দিলে হবে। হ্যাঁ স্যার, এটা সুবিধা স্যার। তো আমরা কি তাহলে আপনারা কি বলেন, আমরা কি নেক্সট ক্লাসে থাকবো এই ডিসিশন মেকিং রিলেভেন্ট কস্টিং এ? 11:35 টা ইয়ে করব। 11:35 আরো একটা অঙ্ক আছে, দেখি আমি দুটো অঙ্ক করানোর পর যদি সময় থাকে আমরা ওই অন্য একটা চ্যাপ্টারে চলে যাব। আর কোনো ম্যাথ সাজেশন যদি দিতেন? এই আমি দিয়ে দিয়েছিলাম তো, ভেরিয়েশন থেকে কি অঙ্ক করবেন, হর্নগেন থেকে কি অঙ্ক করবেন, এগুলা এই যে আজকে প্রথমে দিয়ে দিয়েছিলাম। স্যার এই 11:35 টা আমাদের মেইলে দেওয়া হয়েছে স্যার? বলে দেন আপনাদের ইয়েকে হোয়াটসঅ্যাপে তো ইয়ে নাই স্যার, মেইলে দেওয়া যায় না স্যার আমাদের? স্যার এই কিউ রিলেভেন্ট এর কিউ&এস ফাইলটা তো হোয়াটসঅ্যাপে জি স্যার, এটা ডিসিশন মেকিং যেটা। জি স্যার এটা আজকে দিলাম। এটা জি স্যার, এটা আমি একটু পরে গুগল ড্রাইভে আপলোড করে নিব। আচ্ছা ভাই, তাহলে একটু কাইন্ডলি দিয়ে দেন, তো ওখান থেকে পাবো। হ্যাঁ আমি ক্লাসটা শেষ করেই আপলোড করে দিচ্ছি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। জি ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নেই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।